আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি রুবি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। নির্বাচনী প্রচারে ব্যাপক কাদা ছোড়াছুড়ি। রক্ষকী ভক্ষক বোলপুর হাসপাতালে। বাস ধর্মঘটের প্রভাব থেকে বাদ থাকলো এ জেলা। বহিরাগতদের তাণ্ডব মোহাম্মদবাজার স্বাস্থ্যকেন্দ্রে। রেশন ডিলারের দুর্নীতিতে বিক্ষোভ গ্রামবাসীদের। পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ আহমেদপুরে। চুরি যাওয়া চন্দন গাছ উদ্ধার বিশ্বভারতী লাগোয়া পুকুর থেকে। এখন খবর বিস্তারিত। দুবরাজপুর পৌর নির্বাচনের শেষ লগ্নে প্রচারে দুবরাজপুরে সভা করলেন কংগ্রেস, বিজেপি, তৃণমূল সহ প্রায় সব রাজনৈতিক দলের নেতারা। মাঝে মাত্র আর একটি দিন, তারপরই দুবরাজপুরবাসী ভাগ্য নির্ধারণ করবেন দুবরাজপুর পৌর বোর্ড যাবে কার দখলে। তবে তার আগে ভোটের শেষ লগ্নের প্রচারে বিজেপি থেকে কংগ্রেস, তৃণমূল সকলেই মেতে উঠল কাদা ছোঁড়াছুড়ির খেলায়। বুধবার দুবরাজপুরে বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা যেমন উপহাস করেন কংগ্রেসের প্রতীক হাত চিহ্ন নিয়ে, তেমনি তৃণমূলকেও বিঁধেছেন তীক্ষ্ণভাবে। এদিনের প্রচার সভায় দুবরাজপুরের প্রাক্তন পৌরপতির দলবদল নিয়েও একাধিক প্রশ্ন তোলেন রাহুল বাবু। তাদের রং বেরঙের কাঁটা হাত চিহ্ন রেখে ওই কাঁটা হাতের সাথে আপনার গোটা হাতের মিলন ঘটানোর চেষ্টা করছে। আমাদের তৃণমূল বন্ধুরা থেমে দেখে তারাও ঘাসের মাঝখান দিয়ে দুটো ফুল নিয়ে পশ্চিমবাংলার মাটিতে এই দুবরাজপুরের দুব্বার মধ্যে দিয়ে উঁকি মারবার জন্য চেষ্টা করছে। সারা বাংলা থেকে বিতাড়িত হল, এখনো আশার আলো ছাড়েনি সিপিআই। তারাও দেয়ালে দেয়ালে রঙে বেরঙের কাস্তে হাতুড়ি তারা চিহ্ন রেখে আপনার আমার চোখের তারায় নাড়া দেওয়ার জন্য চেষ্টা করছে। যে তৃণমূলের নেতারা 1 মাস আগে দুবরাজপুরের মাটিতে বলেছে কমিশন বসাবো, চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত, চেয়ারম্যানের টাকা চুরি সমস্ত তথ্য আমাদের কাছে আছে, প্রকাশ করব। আর সেই চেয়ারম্যান এখন তৃণমূলে ঢোকা সাজু করেছে। অন্যদিকে বুধবারই তৃণমূল নেতা তথা পুরমন্ত্রী ববি হাকিম নির্বাচনী জনসভায় ব্যক্তিগত আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী অধীর চৌধুরী ও দীপা দাসমুন্সিকে নিয়ে। অধীর বাবুর নাম না করেও তিনি আক্রমণ চালান কামদুনির 2 প্রতিবাদী চরিত্র টুম্পা ও মৌসুমী কয়ালকে নিয়ে। আরেকটা ওই মুর্শিদাবাদে একটা গুন্ডা আছে, কি নাম বেশ, হ্যাঁ ওই ভদ্রলোক, সে আবার আরো ডেঞ্জারাস। সে বলছে কি জানেন, সে বলে ওই যে কামদুনিতে একটা ঘটনা ঘটেছে, ওই 2জন মহিলা এখন বিদ্রোহী হয়েছে, কি নাম, টুম্পা কয়াল আর মৌসুমী কয়াল, হ্যাঁ তাদের নিয়ে চললো, তাদের নিয়ে দিল্লিতে গেছে। যাক, মমতা ব্যানার্জি তো গণতন্ত্র করে দিয়েছে। অনিতা দেওয়ানের সময় যদি হতো, যদি নেহার বানুর সময় হতো, যদি বর্ণালী দত্তের সময় করতেইস, সিপিএম মেরে ঠ্যাং ভেঙে দিত। কিন্তু গণতন্ত্র, সবার অধিকার আছে, মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, দাও নাই তার অধিকার, সেই মানুষের অধিকার তারা চললো। যাক ভালো, তারা চললো দিল্লিতে রাষ্ট্রপতিজির কাছে, যেতে পারে কালকে ওবামার কাছে, কালকে ইউএনএ সেক্রেটারি জেনারেলের কাছেও যাক। যাক, পশ্চিমবঙ্গে এটা অন্যায় হচ্ছে, এইরকম ভাবে একটা মেয়ের ওপর অত্যাচার হয়েছে, এই হয়েছে, ভালো, এটা ঠিক, যাক, যেখানে ইচ্ছে যাক। কিন্তু আমার চিন্তাটা সেটা নয়। আমার চিন্তা হলো, এখন সুপ্রিম কোর্টের একটা রুলিং বেরিয়েছে, সেই রুলিংয়ে লেখা আছে যে কোনো যাদের আন্ডারে ক্রিমিনাল কেস আছে, মার্ডার কেস, এই কি বলে কিডন্যাপিং, ক্রিমিনাল যারা, তাদের আর লোকসভা বা বিধানসভায় দাঁড়াতে পারবে না। ওই সেই মুর্শিদাবাদের যে ডন, এখন কংগ্রেসের নেতা, তার অনেকগুলো কেস আছে, তাহলে এর পরের বার লোকসভায় দাঁড়াবে না, আর তারপর আর কংগ্রেস তো আর আসবেও না, মন্ত্রীও হবে না, ছেড়ে দিবে। তাহলে এরপরে যখন তার বিচার হবে, তার বিচারে তার ফাঁসির অর্ডার হবে নিশ্চয়ই, আদালত যা বলে।
কিংবা যাবজ্জীবন হবে, তখন তাকে রাষ্ট্রপতিজির কাছে পিটিশন করতে হবে, অ্যাপ্লিকেশনে লিখতে হবে আমি মুর্শিদাবাদের অমুক লাট সাহেব ছিলাম, আমি এতবার এমপি ছিলাম, আমি ওই কি মন্ত্রীও ছিলাম, কিন্তু এখন আমি জেলে বন্দি, ফাঁসির আসামি, আমার ফাঁসি মকুব করে দিন রাষ্ট্রপতিজি বলে সই করবে। সেই অ্যাপ্লিকেশন নিয়ে এখন তো উনি নিয়ে চলে গেলেন টুম্পা রেখে, কিন্তু সেই অ্যাপ্লিকেশন নিয়ে ওর হয়ে রাষ্ট্রপতির কাছে কে যাবে সেইটা নিয়ে আমি চিন্তা করি যে কে নিয়ে যাবে তখন তাকে। এখন কংগ্রেস পার্টিটা কে এসছে জানেন? এখন কংগ্রেস পার্টি অফিসে তাদের পোস্টারে এখন কি আর ইন্দিরা গান্ধীর ছবি আছে, রাজীব গান্ধীর ছবি আছে? এখন দেখবেন এক ভদ্রমহিলা আছে, এই এত বড় টিপ পরে, নামটা ভুলে যাই, হ্যাঁ দীপা দাসমুন্সি, তার ছবি, সে এসে ঘুরে বেড়াচ্ছে, এই আমি এখন দীপা দাসমুন্সি। কোথায় দীপা দাসমুন্সি? কিসে? দীপা দাসমুন্সি এখন কংগ্রেসের মুখ হয়ে দাঁড়িয়েছে। পোস্টারগুলো আমাদের যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছে দীপা দাসমুন্সি। একটা জিনিস তো বলুন, আপনাদের গ্রামেও ফাংশন হয়তো, আমরা টাকার জন্য রফিকে আনতে পারি না। আমি আগে যখন রফি সাহেব বেঁচে ছিল, আমি খুব রফির ফ্যান, রফিকে আনতে পারতাম না, কিশোর কুমারকে আনতে পারতাম না, আমাদের মান্না দেকে আনতে পারতাম না। তখন আমরা কি করতাম, আমরা কলকাতায় পাওয়া যায় মুন্না আজিজ, রফি কন্টি গায়ক, তাকে নিয়ে আসতাম সস্তায়। তারপর হলো ওই বিশু কুমার বলে একজন আছে, কিশোরের গলায় গান গায়, তাকে নিয়ে আসতাম, কি অন্য কেউ মান্নাদের গলায় নিয়ে আসতাম। কিন্তু কোনটি হলে কি সে মান্নাদে হয়, সে রফি হয়, সে কিশোর হয়? সে হয় না। সেরকম এই বৌদি নিজেকে ভাবে মমতা ব্যানার্জি, যেখানে এলো কাপড় জামা পরে চলে এলো, দেখি আমি প্রতিবাদ করব। আরে মমতা বন্দ্যোপাধ্যায় হলে শুধু বিয়ে করলে হয় না, মমতা বন্দ্যোপাধ্যায় হতে গেলে জীবনভর সবকিছু ছেড়ে দিয়ে মানুষের আন্দোলন করতে হয়, 26 দিন অনশন করতে হয়, বারবার মৃত্যুর মানুষের স্বার্থে আন্দোলন করতে করতে মৃত্যুর মুখে যেতে হয়, নিজের সবকিছু ত্যাগ করে মানুষের জন্য কথা বলতে হয়, তবে সে মমতা বন্দ্যোপাধ্যায় হয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় কোনটি, দীপা দাসমুন্সির মধ্যে তফাৎ এইখানটা, এইটা বুঝতে হবে। আর আমি তো ভাবি ভাই, আমি ভাবি কিরম ধরনের মহিলা আমার ঠিক মনে হয় না জানেন। এই আমি কিছুদিন আগে অসুস্থ ছিলাম, যে আমি যখন হাসপাতালে শুয়েছিলাম, যখন চোখ খুলতাম দেখি আমার স্ত্রী আমার খাটের কাছে দাঁড়িয়ে আছে। আমি বললাম তুমি বাড়ি যাও, অন্য কাজ নেই? বলছিস তুমি আমার স্বামী, তুমি অসুস্থ রয়েছে, অন্য কাজ আমার কাছে পৃথিবীতে আর কিছু আছে? যতক্ষণ না সুস্থ হয়ে তুমি বাড়ি যাবে। বাংলার মায়েরা, বাংলার বোনেরা, বাংলায় আমাদের বাড়ির মেয়েরা তো সেটাই। কিন্তু এই বৌদিকে দেখি আর একটা জিনিস, হঠাৎ তার স্বামী ওখানে শুয়ে আছে, অসুস্থ, দিল্লিতে মৃত্যু শয্যায় শুয়ে আছে, বলে ওকে শুয়ে দিই, ওর চেয়ারটা নিয়ে তো আমি বসে পড়লাম। ভারতবর্ষের নারী কটা বিয়ে করে যে টিয়েছে, তো অনেকগুলো করেছে, সে আছে, কিন্তু বলছেন বর যত শুয়ে থাকবে তত ভালো, ততদিন চেয়ারটা আমার দখলে থাকবে। আগে বড় মন্ত্রী ছিল, বর ঘুমিয়ে পড়েছে, এখন বরের জায়গায় উনি মন্ত্রী হয়ে গেছেন। ভোট প্রচারের এমন কাদা ছোঁড়াছুড়ির খেলায় অবশ্য যাননি কংগ্রেসের প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য। বুধবার দুবরাজপুরে প্রচার সেরে বৃহস্পতিবার তিনি দেখা করেন বীরভূমের এসপি ও ডিএম এর সঙ্গে এবং তাদের কাছে আবেদন জানান নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। বিরোধী দল তৃণমূল সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন কংগ্রেস হচ্ছে হাতির দল, তাই ইঁদুরদের দল নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। কংগ্রেস একটা হাতি পার্টি, ওরা একটা ইঁদুর। হ্যাঁ দাদাগিরি তো হচ্ছে, তো দাদাগিরি তো করছে না, করছে তো। আরেকটা প্রশ্ন, এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই দুজনের বিরুদ্ধে যে আইনি পদক্ষেপ সেটাই তো এটা রাজ্য সরকারের ব্যর্থতা। তার এখনো কোনো পদক্ষেপ না কোনো পদক্ষেপ না হয়নি, কোর্ট বলার পরও কোনো বন্দোবস্ত না হয়নি। কেন? না না, আমরা আমাদের ভূমিকা তো, আমরা তো আর ওকে শাস্তি দিতে পারবো না, আমরা কোর্টেও যেতে পারবো না।
এটা কমিশনকে আমাদের জানানোর কথা, আমরা কমিশনকে দুবার জানিয়েছি। প্রথমবার আমি কমিশনকে জানিয়েছি, দ্বিতীয়বার আবার জানিয়েছি। কিন্তু এখন ভয় টিভি, দুবরাজপুর, সিউড়ি। বৈধ কার্ড নিয়ে রোগীর কাছে থাকা সত্ত্বেও রোগীর এক আত্মীয়কে মারধর করে টাকা পয়সা ছিনতাইয়ের অভিযোগ উঠল বোলপুর হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। বুধবার রাত্রে বোলপুর মহকুমা হাসপাতালে এক রোগীর আত্মীয়কে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধেই। ইলামবাজারের বাসিন্দা গোলাম ইউসুফ বুধবার রাত্রে হাসপাতালে ভর্তি থাকা তার এক আত্মীয়কে দেখভালের জন্য বৈধ কার্ড নিয়েই শুয়েছিলেন পুরুষ বিভাগের বাইরে। তখনই হাসপাতালের এক নিরাপত্তা রক্ষী মদ্যপ অবস্থায় চড়াও হয় তার ওপর। ওই নিরাপত্তা রক্ষী মারধর করে তার কাছ থেকে 4,000 টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় বলে অভিযোগ ইউসুফ সাহেবের। যখন আমি বাড়ি থেকে আসি, আসার পর রাত্রে আমাকে থাকতে বলে রোগীর কাছে, সবাই বাড়ি আমাদের পেশেন্টের কাছে, আমাদের আত্মীয় স্বজনরা আসলে তুমি থাকো, এই কার্ডটা নিয়ে আমাকে দিয়ে চলে গেল। আমি রাত্রে শুয়ে আছি, বিষ খাওয়া রোগী সব করে যতগুলো আসছে বিষ খাওয়া তর্ক আছে সবাই। আমি বাইরে এরকম বেড পড়ে আছে, বেডে বসে আছি, একটু গা হারা দিয়েছি। তা বুঝে তোমার রোগী কোথায়? আমরা রোগীর পেছনে, বুঝে ভিতরে চলে যাও। আমার ভাই আমার তো কার্ড আছে, আমি তো ভিতর বাইরে সব করতে পারবো। এই রাত্রে থাকে তো চাও পানি খেতে হবে, খালি তো ঘরের রোগীর কাছে বসে না, বিষ খাওয়া রোগী কে কতক্ষণ বিষ খাওয়া রোগীর কাছে থাকবে। আমি তোমার যদি আমাকে বারবার বলছে বেড়ে যাও, বাই করতে দিচ্ছি আমাকে, তোমাকে যদি আমার সন্দেহ লাগে চোর বা আমি খারাপ, তুমি সুপারকে জানাও, সুপার আমাকে ডাকুক, আমাকে থানাতে লেট দরকার পড়ে। কে বললো কথাটা? আমি বললাম গার্ড, ও বারবার আসছে এরকম করছে। আমার কাছে দেখো পয়সা করে আছে, আমি বাইরে যেতে পারবো না। তো ও যদি তোমার সন্দেহ লাগে তুমি সুপারকে বল। চলে গেল, চলে যাওয়ার পর রাত 1:30 এখন বাজে, ঘুমিয়েছিলাম। ঘুমানো থাকার উঠার পরে এসে সঙ্গে সঙ্গে বলছে, ফট করে কলাটা ধরে বলছি তুই যাসনি বাইরে এখনো, ফট করে মুখে মেরে দিলে কিল। ঘুমের অবস্থায় ঘুম থেকে উঠে একদম, আর আমি কিছু খুঁজে দেখতাম, টানতে জামা ফামা ছিঁড়ে সিঁড়ি থেকে নামে একদম রাস্তাতে আমি সবাইকে অনুরোধ করছি ছাড়াও কে আমাকে, কিন্তু আমি খালি বললাম তোমার গায়ে আমি হাত দেবো না, কেন হসপিটালে অশান্তি খারাপ জিনিস, আমি মারলেই বলবো যে পেশেন্টের লোক এসে মেরে চলে যাও, আমি তোমার গায়ে হাত দেবো, তোমাকে মারো যত পারো, তারপরে হচ্ছে আমি করবো। এগুলো ও চলে যাবো যে সে বুঝে তোর কোন বাবা আছে এখানে আমার গায়ে হাত দেওয়া, পুলিশ তো আমি শাসন করবো আমরাই, এখানে রাতের ডিউটি আমাদের যেমন দেয় আমরা। সে আজ কালকে রাত্রে পুলিশ এসেছিল, পুলিশ তাকে ঘটনার পর বৃহস্পতিবার সকালে রোগীর আত্মীয়রা একত্রিত হয়ে হাসপাতাল সুপারের ঘরে বিক্ষোভ দেখাতে গেলে সেখানে পাওয়া যায়নি সুপার সাহেবকে। ইউসুফ সাহেব ছাড়াও এই ঘটনা সম্পর্কে অন্য রোগীর আত্মীয়রাও একই কথা বলেন। প্রশ্ন তোলেন হাসপাতালের নিরাপত্তা নিয়ে। কি মনে হয় আপনারা কতটা আতঙ্কিত? সরকারি হাসপাতাল, সাধারণ নাগরিক, আমার হাতে তো কোনো ক্ষমতা নেই। তো বিষয় হচ্ছে যে আমি অনেক হসপিটাল ঘুরি, তাই হসপিটালে দেখি যে নিয়ম শৃঙ্খলা ঠিকমতো নেই। তো আমার এক পেশেন্ট আছে, আমি তাকে ভর্তি করছি। তো বিষয় হচ্ছে যে আজকে এরকম যদি হয়, আরো পেশেন্টের মধ্যে এটা নানা রকম বিশৃঙ্খলা হবে, আমরা ভাঙচুর করতে পারতাম। আমি এই পেশেন্টগুলোকে সমস্ত দর্শককে আটকে রেখেছি খালি আপনাদের জন্য, আপনাদের কাছ থেকে সুবিচার পাওয়ার জন্য, যাতে স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যমন্ত্রী নিজে এই ছবি দেখুন, দেখার পরে তারপরে নিজে একবার ইনকোয়ারিতে আসুন, নিজে দেখে যান যে কি ব্যবস্থা করা উচিত। স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীকে আমি বলবো যে আপনি কি ভাবনা চিন্তা করছেন এই হসপিটালের প্রতি। ঘটনার পর থেকেই নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা সংস্থা বা হাসপাতাল সুপারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ভয় টিভি, বোলপুর। বাঁশ ভাড়া বৃদ্ধির দাবিতে রাজ্য জুড়ে ডাকা বাস ধর্মঘটের কোনো প্রভাবই পড়ল না জেলায়। দুদিনের বন্ধের প্রথম দিনে জেলায় বাস চলাচল ছিল স্বাভাবিক। পরপর ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও বাস ভাড়া বাড়ানোর দাবিতে রাজ্য জুড়ে দুদিনের বাস ধর্মঘটের ডাক দেয় রাজ্যের একাধিক বাস মালিক সংগঠন। কিন্তু এ জেলায় সেই বন্ধের কোনো প্রভাব পড়ল না বন্ধের প্রথম দিনে। বৃহস্পতিবার সকাল থেকে অন্য দিনের মতোই সিউড়ি বাসস্ট্যান্ড থেকে স্বাভাবিক ছিল বাস চলাচল। জেলার কোনো রুটেই বাস বন্ধের খবর মেলেনি বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত। তাই আশা করা যাচ্ছে শুক্রবারও জেলায় স্বাভাবিক থাকবে বাস চলাচল। কি বলবেন, সেটিং করা যেত?
ভয় টিভি, সিউড়ি। মোহাম্মদবাজার স্বাস্থ্যকেন্দ্রে বহিরাগতদের অত্যাচারে অতিষ্ঠ হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তার আত্মীয়রা। একই অবস্থা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদেরও। ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের। মোহাম্মদবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রের পাঁচিল ঘেঁষেই প্রতি বছর আয়োজিত হয় বিশ্বকর্মা পুজোর মেলা। 4 দিনের এই মেলায় উপস্থিত হন এলাকার বহু গ্রামের মানুষ। তাদেরই একটি অংশ রাত্রিবেলা মদ্যপ অবস্থায় তুলকালাম চালালো স্বাস্থ্যকেন্দ্রের ভিতর। রোগী ও তাদের আত্মীয়দের অভিযোগ, মানবিকতার ধার না ধরে ওই মদ্যপ যুবকরা 3-4 দিন ধরে অত্যাচার করে চলেছে হাসপাতাল চত্বরে। মদ খেয়ে মাতলাম নাম করছে, চলে এসে ভবে ওখানে বাঁশি বাজাইছে, রোগীরা খুব বিরক্ত হয়ে দিচ্ছে। তারপরে এই মেলা চলছে, দুষ্কৃতীরা আসছে, মদ মাতাল বমি করছে, মদ খেয়ে মদের বোতলা ভাঙচুর করছে। বুধবার রাত্রে অভিযোগ পেয়ে পুলিশও যায় হাসপাতালে। বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে দেখা যায় যত্রতত্র ছড়িয়ে আছে মদের বোতল, পড়ে রয়েছে ফেনস্টিল সিরাপের খালি বোতল সহ নেশা করার বিভিন্ন উপকরণ। ঘটনা সম্পর্কে হাসপাতালের চিকিৎসক দেবমাল্য রায়ের মন্তব্য, মোহাম্মদবাজার স্বাস্থ্যকেন্দ্রে এমনিতেই অত্যাচার চালায় এলাকার কিছু উচ্ছৃঙ্খল যুবক। মেলার কদিনে যার মাত্রা ছাড়িয়েছে মাত্র। এখানে এই সামনে হসপিটালের সামনে মেলা হচ্ছে, তো এই মেলা হওয়ার জন্য পেশেন্ট ছাড়াও অনেক অবাঞ্ছিত লোক চলে আসছে, যারা রুগীদের সঙ্গে যাদের কোনো যোগাযোগ নেই সেরকম লোকজন আসছে। এখানে জোরে বাইক চালিয়ে ঢুকে যাচ্ছে, সাইকেল মোটরসাইকেল সব গ্যারেজ করছে। তারপরে এইখানে সব পায়খানা পেচ্ছাপ মলমূত্র ত্যাগ করছে। এই অবাঞ্ছিত লোকগুলো থেকে জল চলে আসছে, হাসপাতালের পরিবেশটা নোংরা হচ্ছে। ঠিক আছে, আর যত মেলার লোকজন তারা এখানে এসে থাকছে রাত্রেবেলা, কিছু দুষ্কৃতকারী সমাজ বিরোধী তারাও এসে এখানে দেখছে মদের বোতল সকালে ফেলে গেছে, কেউ বমি করেছে। এগুলো হাসপাতালে কোনো কাম্য নয়, হাসপাতালে করছে, সেই জন্য এগুলো করা হয়। হ্যাঁ, ডেফিনেটলি রোগীদের তো অসুবিধা একটু হবে। এখানে হাসপাতাল সংযুক্ত জায়গা, এখানে যদি চিৎকার চেঁচামেচি বেশি হয়, বাইরের লোক থাকে বা সে রোগীর আত্মীয় না হয়, সে তো আর রোগীর কষ্টটা বুঝবে না। কাজে যেরকম মেলা প্রাঙ্গণে যেরকম অসুবিধা বিশৃঙ্খলা হয় সেটা হাসপাতালের ভেতরে হয়ে যাচ্ছে। ভয় টিভি, মোহাম্মদবাজার। এখন নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন ভয়ের সাথে, নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। ফিরে এলাম বিরতির পর। বোলপুর থানার কেন্দ্রডাঙ্গালে রেশন ডিলারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে নিজের দোষ কবুলও করল অভিযুক্ত রেশন ডিলার। বৃহস্পতিবার বোলপুরের কেন্দ্রডাঙ্গা গ্রামের রেশন ডিলারকে ঘিরে ধরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বিগত 10 বছর যাবৎ রেশনে ব্যাপক দুর্নীতি করে চলেছেন গ্রামের রেশন ডিলার শেখ আব্দুল হাসান। প্রতিবাদে এদিন ডিলারকে আটক করে 3 লক্ষ টাকা জরিমানা ও ডিলারশিপ ছাড়ার জন্য চাপ দেন গ্রামবাসীরা। গরিবের খোয়া মানে রক্ত খাওয়া, সেটাকে জানেন একটা ইসলাম ধর্ম, একটা ইসলাম মানুষে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজি কথা বলে মানুষের সামনে। কি ধরনের মানুষ আজকে চুরি করে বলছে আমি ডিলারশিপ ছাড় দেবো? এটা কি ধরনের নীতি?
এ ধরনের নীতি চলতে থাকলে পরে কোনো নীতি থাকবে না, মানুষ আরো পরিবর্তন হবে। যাদের মাল চুরি করেছে তাদের তো প্রাপ্য, তারা তো হিসাব বুঝবে আমাদের কাছে। কি হিসাব বুঝবে? না না, ওদেরকে হিসাব বুঝাতে গেলে তো বুঝাইতে হবে যে না এরা ঠিক কাজ করছে কিনা, জনসাধারণ ঠিক কাজ করছে কিনা। আমাদের মেন কথা চুরি করেছে তার জন্য জরিমানা। নেক্সট টাইম এ ধরনের লোক থাকলে পরে নেক্সট টাইম যে চুরি করবে তার কোনো মানে নাই। গ্রামবাসীদের সঙ্গে সেই দাবিতে গলা মেলান গ্রাম পঞ্চায়েত সদস্যা আসিমা বিবিও। এই রেশন ডিলার তিনি দীর্ঘদিন ধরে মাল চুরি করছেন, আপনি জানেন গ্রামের সদস্য হয়ে? শুনছি সব বলছি চুরি করায়, আর মাল সব পাই না, আমাকে রেকর্ড দেয়। আপনি কি সেটা অস্বীকার করতে পারেন? না না, অস্বীকার করতে পারি, অস্বীকার করি। তাহলে এই যে এত গ্রামের মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, এত গ্রামের মানুষ বলছে যে এই রেশন ডিলার দীর্ঘদিন ধরে চুরি করছে, কার্যত উনি স্বীকারও করেছেন যে উনি এর আগে একবার চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। এখন কি চাইছেন আপনি গ্রামের জনপ্রতিনিধি হিসেবে? আমি জনগণের হিসাবে আমি জানছি যে ছেলেরা আমার যেটা বলি লোকে সেটাই মেনে নিতে হবে। গ্রামবাসীদের ক্ষোভের জেরে শেষ পর্যন্ত নিজের দোষ কবুল করে নেন আব্দুল হাসান এবং তিনি মুচলেখাও দেন ডিলারশিপ ছাড়ার। অভিযোগ করছেন যে আপনি রেশনে যা যা দেওয়া হয় সাধারণ মানুষের যা যা প্রাপ্য সেই মালগুলো চুরি করেছেন, আপনি স্বীকার করছেন? হ্যাঁ করছি করছি হ্যাঁ করছি, আমি চুরি করেছি, ধরা পড়েছি। কেন চুরি করছিলেন? কতদিন ধরে চুরি করছিলেন? সেটা আমার চুরি তো সবসময় হয় না, কখন কখন হয় তুমি বলবে, মাঝে মাঝে না মাঝে ভয় টিভি, শিউরি। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সাঁইথিয়া থানার অন্তর্গত আমোদপুর চৌরঙ্গি মোড়ে 2 ঘন্টার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সাঁইথিয়া থানার অন্তর্গত আহমদপুর চৌরঙ্গি মোড়ে 2 ঘন্টার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। বিক্ষোভকারীরা এদিন সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত 2 ঘন্টার পথ অবরোধ করে দাবি তোলেন এলাকার দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। একই সঙ্গে তাদের এলাকায় যেসব মানুষ কয়েন ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকেও আটক করতে হবে, এমনকি মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বিক্ষোভকারীদের অবস্থান বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে যায় ডিএসপি বীরভূম শেখ জসিমউদ্দিন, নামানো হয় র্যাফ। অবশেষে ডিএসপি 3 দিনের মধ্যে দুষ্কৃতীদের আটক করার প্রতিশ্রুতি দিলে উঠে যায় পথ অবরোধ, স্বাভাবিক হয় যান চলাচল। ভয় টিভি, আহমদপুর, সাঁইথিয়া। বিশ্বভারতী রবীন্দ্র ভবনের ভিতর থেকে সোমবার রাতে চুরি যাওয়া চন্দন গাছ অবশেষে বুধবার সন্ধ্যায় উদ্ধার হলো স্থানীয় লালদিঘির পাড়ে পুকুরের জল থেকে। সোমবার রাতে কিছু দুষ্কৃতী বিশ্বভারতীর রবীন্দ্র ভবনের ভিতর থেকে চুরি করে নিয়ে যায় চন্দন বৃক্ষ। রবীন্দ্র ভবনের সীমানা লাগোয়া সরু লোহার তার কেটে চুরি করা হয় এই গাছগুলিকে। তাই এবার গাছ চুরির পর একরকম উঠে পড়ে চুরির তদন্তে নামেন বিশ্বভারতীর নিজস্ব তদন্ত কমিটি। বিশ্বভারতীর মুখপাত্র সবুজকুলি সেন ঘটনার কথা বলতে গিয়ে জানিয়েছেন, এই চুরির ব্যাপারে কোনো রকম শৈথিল্য বরদাস্ত করবেন না তারা। ঘটনার 2 দিনের মাথাতেই বুধবার সন্ধ্যা নাগাদ স্থানীয় একটি পুকুরের জল থেকে উদ্ধার হয় চুরি যাওয়া গাছগুলি। যদিও চুরি যাওয়া গাছ উদ্ধারে কিছুটা স্বস্তি এলেও ঘটনার তদন্ত কিন্তু চলবে নির্দিষ্ট নিয়মেই বলে জানা গেছে বিশ্বভারতী সূত্রে। ভয় টিভি, বিশ্বভারতী। এখন আসবো একটু অন্য খবরে। দেখে নি 19শে সেপ্টেম্বরের গুরুত্ব। 19শে সেপ্টেম্বর 1919 খ্রিস্টাব্দের 19শে সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের কৌতুকাভিনেতা জহর রায়ের জন্ম হয়। সাহিত্যিক বিমল করের জন্ম হয় 19শে সেপ্টেম্বর 1921 খ্রিস্টাব্দে। 1936 সালের আজকের দিনে যন্ত্রসঙ্গীত শিল্পী বিষ্ণু নারায়ণ ভাতখান্ডের প্রয়াণ ঘটে। 1958 সালের আজকের দিনে নেপথ্য গায়ক, গীতিকার ও অভিনেতা লাকি আলীর জন্ম হয়। ক্রিকেট খেলোয়াড় আকাশ চোপড়ার জন্ম হয় আজকের দিনে 1977 সালে।
1979 সালের আজকের দিনে বিপ্লবী ছোটকা সেনের অগ্রজ ও ভাই সেন নামে সুপরিচিত সুখেন্দু মোহন সেনের প্রয়াণ ঘটে। 1987 খ্রিস্টাব্দের 19 সেপ্টেম্বর ক্রিকেট খেলোয়াড় সুদীপ ত্যাগীর জন্ম হয়। নৃত্যশিল্পী দময়ন্তী যোশীর প্রয়াণ ঘটে 19 সেপ্টেম্বর 2004 খ্রিস্টাব্দে। 1851 খ্রিস্টাব্দের 19 সেপ্টেম্বর চতুর্থ শিখ গুরু রামদাসের মৃত্যু হয়। আকবরের দেওয়া ভূমিখণ্ডে অমৃতসর প্রতিষ্ঠা করেন তিনি। দশম গুরু গোবিন্দ সিংহের মৃত্যু মহারাষ্ট্রে হয় আজকের দিনে 1704 সালে। 1960 খ্রিস্টাব্দের আজকের দিনে ভারত ও পাকিস্তানের মধ্যে জল চুক্তি হয়। 2007 খ্রিস্টাব্দের 19 সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপে 10 বলে 50-এর বিশ্ব রেকর্ড করেন যুবরাজ সিংহ। আবার 6 বলে 6টি ছক্কাও মারেন তিনি। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচনী প্রচারে ব্যাপক কাদা ছোড়াছুড়ি। রক্ষকী ভক্ষক বোলপুর হাসপাতালে। বাস ধর্মঘটের প্রভাব থেকে বাদ থাকলো এ জেলা। বহিরাগতদের তাণ্ডব মোহাম্মদবাজার স্বাস্থ্যকেন্দ্রে। রেশন ডিলারের দুর্নীতিতে বিক্ষোভ গ্রামবাসীদের। পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ আহমেদপুরে। চুরি যাওয়া চন্দন গাছ উদ্ধার বিশ্বভারতী লাগোয়া পুকুর থেকে। আজকের জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।